ধীরাপদর এক রাতের সুখনিদ্রার শেষ তৃপ্তিটুকু খান খান হয়ে গেল শকুনি ভট্টাচার্যের পাঁজর দুমড়ানো প্রভাতী কাশির শব্দে। প্রথম ভোরে সর্বত্র সকলরবে পাখি জাগে। এই সুলতান কুঠির প্রথম ভোরে কাশি শকুনি ভট্টাচার্য জাগেন। বারোয়ারি কলতলায় এক বালতির জল নিয়ে বসে বিপুল বিক্রমে প্রায় ঘণ্টাখানেক ধরে কাশেন। অন্ধকারে শুরু হয়, আলো জাগলে শেষ হয়। ধীরাপদ রোজই শোনে, শুনতে শুনতে আবার পাশ ফিরে ঘুমোয়। কিন্তু এই একটা রাত সুলতানের মতোই সুলতান কুঠিতে ঘুমিয়েছিল ধীরাপদ। ঘুমের থেকেও বেশি সুপ্তি ঘোরে আচ্ছন্ন হয়েছিল। একটানা ঠনঠন কাশির শব্দে ঘোর কেটে গেল। সেই কাশির ঘায়ে সারা রাতের সর্বাঙ্গ জড়ানো নরম অনুভূতিটুকু মিলিয়ে যেতে লাগল। দুচোখ বন্ধ রেখেই হাতড়ে হাতড়ে অনুভব করে নিল গা ডোবানো পালঙ্ক নয়, সে শয়ান ভূমিশয্যায়। দুচোখ বুঝে বিস্তৃতির অতলে ডুবে থাকার চেষ্টা করল আবারও, কিন্তু সাধ্য কি? ধীরাপদ চোখ মেলে তাকাল। আবছা অন্ধকার। খুশি হল। সুলতান কুঠির বাস্তবের ওপর আলোকপাত হয়নি এখনো, ওই এক বেদম কাশি ছাড়া। সোনা বৌদি বলে ঘাটের কাশি। সোনা বৌদিকে নিয়ে চারুদির সামনে দাঁড় করিয়ে দিলে কেমন হয়? মনে মনে দুইজনকে মুখোমুখি দেখতে চেষ্টা করে ধীরাপদ হেসে ফেলল। সোনা বৌদির বয়স বছর ৩০ আর চারুদির ৪৪, কিন্তু মেয়েদের আসল বয়স নাকি যেমন দেখায় তেমন। সোনা বৌদির বয়স যখন যেমন মুখ খোলে তখন তেমন। শুয়ে শুয়ে ধীরাপদ গত রাতের ব্যাপারটাই ভাবছে আর বেশ কৌতুক অনুভব করছে। সে এরকম একটা কাণ্ড করে বসল কেন? ওভাবে খেতে চাওয়ার পরে চারুদির মুখের চকিত কারুকার্য ভোলবার নয়। আগে চারুদি অনেক খাইয়েছেন। কালও যদিও সহজভাবে বলতো, চারুদি খিদে পেয়েছে, কি আছে বার করো, কিছুই মনে করার ছিল না। এতক্ষণ না বলার জন্য মৃদু তিরস্কার করে তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করতেন তিনি, কিন্তু তার বদলে অপ্রস্তুতের একশেষ একেবারে। স্বপ্নরাজ্য থেকে তাকে যেন একেবারে রূঢ় বাস্তবে টেনে এনে আছড়ে দিয়েছ। চারুদি ফ্যাল ফ্যাল করে চেয়েছিলেন মুখের দিকে। এতক্ষণের মধ্যে সেই যেন প্রথম দেখলেন তাকে। তারপরে ত্রস্তে উঠে গেছেন, একটি কথাও বলতে পারেননি। ক্ষুধার্তকে অতক্ষণ ধরে খাদ্যের বদলে কাব্য পরিবেশনের লজ্জা ভোগ করেছেন। খাবার আসতে সময় লাগেনি খুব। পার্বতীর গম্ভীর তত্ত্বাবধানে উগ্র রকমই হয়েছিল খাওয়াটা। কি লাগবে পার্বতী একবারও জিজ্ঞাসা করেনি, সরাসরি দিয়ে গেছে। চারুদির ভরবর্তী আত্মমগ্নতার মধ্যে ওভাবে খেতে চেয়ে দুজনের ব্যবধানটা হঠাৎ বড় বিষাদৃশ্যভাবেই উদ্ঘাটন করে দিয়ে এসেছে সে। চারুদি আর তেমন সহজ হতে পারেননি। চেষ্টা করেছেন, পারেননি। ব্যবধান থেকেই গেছে। অন্তরঙ্গ আগ্রহে চারুদি তার ঠিকানা নিয়ে রেখেছেন। বারবার করে আসতে বলেছেন, গাড়ি করে বাড়ি পাঠিয়েছেন, তবু গাড়ি অবশ্য বাড়ি পর্যন্ত আনেনি ধীরাপদ, আগেই ছেড়ে দিয়েছে। সুলতান কুঠির আঙিনায় ওই গাড়ি ঠুকলে হত রাতেও বাড়িটার গোটা আবহাওয়া চকিত বিস্ময়ে নড়ে চড়ে উঠত। কিন্তু এতকাল বাদে দেখা চারুদির সঙ্গে সে এমন একটা কাণ্ড করে বসল কেন? জঠরের চাহিদা তো অনেক আগেই ঠান্ডা হয়ে এসেছিল। অমন খুশির মুখে এভাবে অপ্রস্তুত করতে গেল কেন চারুদিকে? জেনে শুনেই করেছে। হঠাৎ রূঢ় ছন্দপতন ঘটানোর লোভটা সংবরণ করতে পারেনি কিছুতে। চারুদির কথাবার্তা, হাসি খুশি চিন্তাভাবনা, ঘরের আবহাওয়া, এমনকি তার বসার শিথিল সৌন্দর্যটুকু পর্যন্ত কি একটা প্রতিকূল ইন্ধন জুগিয়েছে। ক্ষুধার চিত্রটা ঠিক ওইভাবে প্রকাশ না করে পারেনি। কিন্তু হঠাৎ এমন হলো কেন? ধীরাপদ নিজের মনেই হাসতে লাগল। সোনাবদির বাতাস লাগল গায়ে। ঘরের মধ্যে ভোরের আলো স্পষ্টতর। ধীরাপদ ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে উঠে বসল। আর শুতে ভালো লাগছে না। জানালা দিয়ে চুনবালি খসা দাগ ধরা দেয়ালের ওপর ভোরের প্রথম আলোর তির্যক রেখা পড়েছে। জানালা দিয়ে বাইরের দিকে তাকাল। এই সুলতান কুঠিরও সকালের প্রথম রূপটা মন্দ নয়। দেখা বড় হয় না ধীরাপদর, বেলা পর্যন্ত ঘুমোয়। বুড়ো বুড়ো গাছগুলো আর ওই মজা পুকুরটাও যেন এই ভোরের আলোয় সূচি স্নান করে উঠেছে, স্নিগ্ধ নম্রতাটুকু চোখে পড়ার মতোই। দু একজন অতি বৃদ্ধকেও সুন্দর লাগে। সকালের এই সুলতান কুঠির পরিবেশটিও তেমন। বুড়িয়ে গেছে, কিন্তু একেবারে জ্যোতিশূন্য হয়নি। খানিক বাদেই এই রেশটুকু আর থাকবে না। উষা বর্ণের ওপর আরেকটু আলো চড়লেই
সুলতান কুঠির অতি বৃদ্ধ হাড় পাজর শিরা উপশিরাগুলো গজগজিয়ে উঠবে। মানুষগুলো একে একে জেগে উঠলেই নিষ্ক্রিয় হবে সুলতান কুঠির হৃৎপিণ্ড। কুৎসিতই মনে হবে তখন। শকুনি ভট্টাচার্য জেগে উঠেছেন, কিন্তু তিনি কলপারে কাশছেন বলে এদিকটার মৌন ছন্দে ছেদ পড়েনি। পড়বে। ওই কদমতলার বেঞ্চিতে হুঁকো হাতে একাদশী শিকদার এসে বসলেই শকুনি ভট্টাচার্যের পর তাঁর জাগার পালা। গায়ে একটা বিবর্ণ তুলোর কম্বল জড়িয়ে ওই বেঞ্চিটাতে বসে গুড়গুড় করে তামাক টানবেন আর অপেক্ষা করবেন খবরের কাগজের জন্য। তাঁর সেই সতৃষ্ণ প্রতীক্ষা নিয়ে সোনা বৌদি অনেক হাসাহাসি করেছে, টিকা টিপ্পনি কেটেছে, অবশ্য শুধু ধীরাপদর কাছেই। ধীরাপদ নিজের চোখেও দেখেছে দু একদিন। খবরের কাগজ পড়ার জন্য এই বয়সে আর এমন নিষ্ক্রিয় জীবনে এমন আগ্রহ বড় দেখা যায় না। তামাক টানেন আর পুকুর ধারের সাইকেল রাস্তাটার দিকে চেয়ে থাকেন। কাগজওয়ালা লাল রঙের সাইকেলটা চোখে পড়া মাত্র সাগ্রহে দুমড়ানো মেরুদণ্ড সোজা করে বসেন। জানালা দিয়ে সোনা বৌদির ঘরে কাগজ ছুঁড়ে দিয়ে যায় কাগজওয়ালা। হুঁকো হাতে শিকদার মশাই ঘুরে বসে থাকেন একেবারে। সামনের বন্ধ দরজার উপর দুচোখ আটকে থাকে। আহাররত গৃহস্বামীর মুখের দিকে যেমন করে চেয়ে থাকে ঘরের পোষা বেড়াল, তেমনি। একটু বাদে দরজা খুলে যায়। একটা ছোট ছেলে বা মেয়ে কাগজ দিয়ে যায় তাকে। কাগজ নয়, উপসী লোকের পাতে রাজভোগ দিয়ে যায় যেন। হুঁকোটা বেঞ্চের কোণে রেখে ব্যস্তে কাগজ খোলেন শিকদার মশাই। কিন্তু আরও অবাক কাণ্ড, এত আগ্রহের পরে কাগজখানা পড়ে উঠতে পুরো 10 মিনিটও লাগে না তার। পড়লে ঘণ্টাখানেক লাগার কথা, কিন্তু তিনি পড়েন না, দেখেন। দেখা হলে কাগজখানা ভাঁজ করে পাশে রেখে দেন। ওই ঘর থেকে আবার কোনো বাচ্চা কাচ্চা বেরিয়ে এলে দিয়ে দেবেন। ধীরে সুস্থে শিথিল হাতে তামাক সাজেন আবার। একটা বাদামি রঙের ঠোঙায় বাড়তির টিকে তামাক মজুদ থাকে পাশে। ওদিকে কলপারের কাশি পর্ব সেরে শকুনি ভট্টাচার্য ব্রাহ্ম স্তোত্র আওড়াতে আওড়াতে নিজের ঘরে গিয়ে ঢোকেন। কাঁসর ঘণ্টা বাজিয়ে আরও খানিক ভগবানের নাম করেন। পাশাপাশি ঘরের বাসিন্দাদের নিদ্রাভঙ্গ হয় তখন। অতঃপর খেলনা বাটির মতো খুব ছোট একটা এনামেলের বাটি হাতে জবা কুসুম শঙ্কাশং স্মরণ করতে করতে কদমতলার বেঞ্চিতে এসে বসেন শকুনি ভট্টাচার্য। বাটিতে গঙ্গা জল। শিকদার মশাই তাড়াতাড়ি হুঁকো এগিয়ে দেন। গঙ্গা জলে হুঁকো শুদ্ধি করে নিয়ে তামাক খেতে খেতে শকুনি ভট্টাচার্য সেদিনের খবরের কাগজের খবর বার্তা শোনেন। 10 মিনিটে পড়া কাগজের মর্ম 2 ঘণ্টা ধরে বলতে পারেন একাদশী শিকদার। কিন্তু তার বলা না বলাটা শ্রোতার আগ্রহের উপর নির্ভর করে। আলোচনা জমে উঠলে হুঁকো হাতাহাতি হতে থাকে ঘন ঘন। নতুন করে সাজা হয় তামাক। ছোট্ট বাটির গঙ্গা জলে হুঁকো শুদ্ধি হতে থাকে বারবার। ইতিমধ্যে শ্রোতা এবং হুঁকোর ভাগিদার আরেকজন বাড়ে, কোনার ঘরের রমণী পণ্ডিত। রোজ না হোক প্রায়ই আসেন তিনিও। প্রায় অপরাধের মতোই গুটি গুটি এসে বেঞ্চির একেবারে কোণ ঘেঁষে বসেন। বয়স এদের থেকে কিছুটা কমই হবে। বোবা মুখে বসে বসে তত্ত্বকথা শোনেন, আর মাঝে মাঝে একটু আধটু নিরীহ সংশয় অথবা নির্বোধ বিস্ময় প্রকাশ করে বসেন। আলোচনাটা তখনই জমে। শকুনি ভট্টাচার্য আর শিকদার মশাইয়ের রসনা চড়তে থাকে, কারণ রমণী পণ্ডিত মানুষটা যত নিরীহ হোক, তার মুখের অজ্ঞ সংশয়ের ভাবটুকু খুব সহজে বিলুপ্ত হয় না। ফলে অন্য দুজনের মন্তব্য আর টিপ্পণী প্রায় কটূক্তির মতো শোনায়। কিন্তু অভিজ্ঞজনের শ্লেষ গায়ে বেঁধে না রমণী পণ্ডিতের। আরও বার 2-3 তামাক সাজার কষ্টটা নিজেই করে যান। 3 হাতে তখন হুঁকো বদল হতে থাকে আর গঙ্গা জলের শোধন হতে থাকে। শকুনি ভট্টাচার্যের ঘরে পতিত পাবনীর অনিঃশেষ অনুগ্রহ। সুলতানকুঠি থেকে গঙ্গা অনেক দূর। ধীরাপদ ধারণা পুণ্য, কিন্তু তা সত্ত্বেও এখানে পুণ্য চয়ন অথবা গঙ্গা জল সংগ্রহে বেগ পেতে হয় না একটুও। গঙ্গোদক এবং পুণ্যদানের ভাণ্ডারী শকুনি ভট্টাচার্য ত্রিসন্ধ্যাশ্রয়ী শাস্ত্রজ্ঞ ব্যক্তি। পুণ্যের স্টকিস্ট হলেও হতে পারেন, কিন্তু গঙ্গা জল? ধীরাপদ বোকার মতোই ভাবতে থাকে, অত গঙ্গা জল আসে কোথা থেকে? ধীরাপদর অজ্ঞতা দেখে সোনা বৌদি একদিন হেসে সারা, এমন বুদ্ধি না হলে আর এই অবস্থা হবে কেন? 1 সের দুধের সঙ্গে 2 সের জল মিশিয়ে 3 সের খাঁটি দুধ হয়, আর 1 কমণ্ডলু গঙ্গা জলের সঙ্গে কলের জল মিশিয়ে 10 বালতি খাঁটি গঙ্গা জল হতে পারে না? ওই রকমই কথাবার্তা সোনা বৌদির। সোজা কথা সোজাভাবে বলে না বড়। তবু ব্যাপারটা বুঝেছে ধীরাপদ। ভূমিসজ্জায় উঠে দাঁড়িয়ে একবার বাইরেটা দেখে নিল, তারপর আবার বসল। একাদশী শিকদার এখনো আসেননি, বেঞ্চিটা খালি।
শীতের সকাল আর একটু উষ্ণ না হলে হাড়ে কুলোয় না বোধ হয়। আজ এত ভোরে উঠেই পড়েছে যখন, তার মুখখানা একবার দেখার ইচ্ছে আছে ধীরাপদর। ভদ্রলোকের নাম একাদশী নয়, শকুনি ভট্টাচার্যের নামও শকুনি নয়। এক দঙ্গল ফাজিল ছেলের আবিষ্কার এই নাম দুটো। ওই নামে তাদের কাছে ডাকের চিঠি পর্যন্ত পাঠিয়েছে দুষ্টু ছেলেরা। কিন্তু গোড়ায় গোড়ায় ভদ্রলোকদের সব রাগ গিয়ে পড়েছিল ধীরাপদের উপর। তাদের ধারণা সেই পালের গোদা, কারণ ও তখন ওই বাউন্ডুলে ছেলেগুলোকে একত্র করে কুটি সংস্কারের কাজে মন দিয়েছিল। কিন্তু সেসব পুরনো কথা, সংস্কারের ঝোঁক বেশি দিন টেকেনি। ছেলেগুলোর বেশিরভাগই চলে গেছে, ওই অক্ষয় নাম দুটি রেখে গেছে। নামহানির অমর্যাদায় ও বেদনায় ক্রুদ্ধ এবং কাতর হয়ে দুজনেই তারা গোপনে এক এক করে ধীরাপদের কাছেই আবেদনার প্রতিবাদ করেছিলেন। কিন্তু ধীরাপদ প্রতিকার কিছু করতে পারেনি, ফলে বিদ্বেষ। এতদিনে ওদের আসল নাম সকলেই ভুলেছে, এমনকি ওই নামে বাইরে থেকে কেউ খোঁজ করতে এলেও তারাই বেরিয়ে আসেন। কিন্তু বিদ্বেষটুকু থেকেই গেছে। এক কুঠিতে ধীরাপদ তাদের সঙ্গে বাস করে আসছে, ট্রেনের এক কামরায়, নিস্পৃহ যাত্রীর মতোই। যোগ আছে তবু বিচ্ছিন্ন। কিন্তু সে নিস্পৃহ থাকলেও তারা নিস্পৃহ নন। আজ সকালে উঠে একাদশী শিকদারের মুখখানি দেখার বাসনার পিছনে কারণ আছে একটু। গত 3 দিন ধরে আগের মতোই আধ মাইল পথ ঠেঙিয়ে একটা স্টলের সামনে দাঁড়িয়ে কাগজ পড়ে আসতে হচ্ছে ভদ্রলোককে। সোনা বৌদি সুলতান কুঠিতে ডেরা নেবার আগে যেমন পড়তেন। গত 2 বছর ওই মেহনত আর করতে হয়নি। বাড়ির আঙিনায় বসে কোলের ওপর কাগজ পড়েছেন। 2 বছরে বয়সে 2 বছর বেড়েছে। এতদিনের অনভ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাগজ দেখার ধকল সয় না। স্টলের সামনে হাঁটু মুড়ে বসতে হয়েছে তাকে। সেই অবস্থায় 3 দিনের মধ্যে 2 দিনই ধীরাপদের সঙ্গে চোখাচোখি হয়ে গেছে। দুর্দশা দেখে দুঃখও হয়েছে, হাসিও পেয়েছে। সোনা বৌদি বা এরকম কেন, পাঠিয়ে দিলেই তো পারেন কাগজখানা। গত 3 দিন ধরে সোনা বৌদির ঘর থেকে কদমতলার বেঞ্চিতে কাগজ যাচ্ছে না। গেলে আর ফুটপাতে বসে কাগজ পড়বেন কেন শিকদার মশাই? সুলতানকুঠিতে একমাত্র সোনা বৌদির ঘরেই রোজ সকালে খবরের কাগজ আসে। 1খানা নয় 2খানা আসে, একটা ইংরেজি, একটা বাংলা। গনুদা অর্থাৎ গণেশবাবু খবরের কাগজের অফিসের পাকাপোক্ত প্রুফরিডার। ইংরেজি বাংলা 2খানা নাম করা কাগজ বেরোয় সেই দপ্তর থেকে। গনুদা বাংলার প্রুফরিডার হলেও 2খানা কাগজই বিনা পয়সায় পায়। আর খানিক বাদেই হয়তো শিকদার মশাই বেঞ্চিতে এসে বসবেন। তার একটু পরে কাগজওয়ালা জানালা দিয়ে কাগজ ফেলে যাবে সোনা বৌদির ঘরে। নেশাগ্রস্তের মতো জন্ম নিয়ে উঠবেন একাদশী শিকদার। ঘুরে বসে বন্ধ দরজার দিকে চেয়ে থাকবেন নির্নিমেষ। দরজা একসময় খুলবে ঠিকই, কিন্তু কেউ কাগজ দিয়ে যাবে না তার কাছে। তারপর শকুনি ভট্টাচার্য আসবেন। খবরের কাগজের খবর নিয়ে কথা উঠবে না নিশ্চয়ই। শিকদার মহাশয়ের প্রাতকালীন কাগজ পাঠে বিঘ্ন উপস্থিত হয়েছে তিনিও জানেন। 2 দিন ধরে সকালের আসরে রমণী পণ্ডিতকে দেখা যাচ্ছে না। এদের মন মেজাজ বুঝেই হয়তো কাছে ঘেঁষতে সাহস করছেন না। অবশ্য সবই ধীরাপদর অনুমান ভট্টাচার্য এবং শিকদার মশাই গনুদাকে নিভৃতে ডেকে নিয়ে কিছু আলোকদান এবং কিছু পরামর্শ দান করেছেন। সংসারাভিজ্ঞ শুভার্থী প্রতিবেশের কর্তব্যবোধ তো এখনও জগৎ থেকে লুপ্ত হয়ে যায়নি একেবারে। তার উপর গনুদা নির্বিরোধী মানুষ, কোনো কিছু সাথে পাচে নেই। সকলেই জানে গনুদা ভালো মানুষ, নিজের আপিস নিয়েই সর্বদা ব্যস্ত। কোনো সপ্তাহে সকালে ডিউটি, কোনো সপ্তাহে বিকেলে, কোনো সপ্তাহে বা রাত্রিরে অর্থাৎ সমস্ত রাত। এর উপর আবার বাড়তি রোজগারের জন্য মাসের মধ্যে 2 সপ্তাহ ডাবল শিফট ডিউটি করে। ঘর দেখার ফুরসত কোথায় তার? কিন্তু তাই বলে কি আর কারো নেই? গুণী বদ্যেই নিজের ঘরের দিকে তাকাবার ফুরসত না পেলেও আর 10 জনের নারীর খবর রাখে। আর কর্তব্য চেতন গুণী পড়শির নারী নক্ষত্রের খবর রাখে। এ তো এক বাড়ির ব্যাপার। অতএব কর্তব্যবোধেই ভট্টাচার্য আর শিকদার মশাই ভালো মানুষ গনুদার জটিলি রমণীটির হালচালের উপর খর দৃষ্টি রাখবেন, সেটা বিশেষ কিছু নয়। আর কর্তব্যবোধেই তারা ভালো মানুষটিকে একটু আধটু উপদেশ দেবেন, তাই বা এমন বেশি কি? তবে তাদের এই কর্তব্যবোধ সম্পর্কে একটু আভাস ধীরাপদ রমণী পণ্ডিতের কাছে আগে থেকেই পেয়েছিল। কিন্তু ধীরাপদ তখন তলিয়ে ভাবেনি কিছু। অনর্থক অমন অনেক কথাই বলেন রমণী পণ্ডিত। ফাঁকমতো সকলের সঙ্গে একটু হৃদয়তা বজায় রেখে চলতে চেষ্টা করেন। ধীরাপদ সেদিন কুঠির দিক থেকে আসছিল, আর তিনি যাচ্ছিলেন কোথায়? পথে দেখা, বাড়িতে দেখা হলে না দেখেই পাশ কাটিয়ে থাকেন। পথটা বাড়ির থেকে অনেক নিরাপদ বলেই হয়তো দাঁড়িয়ে পড়েছিলেন। হাসি মুখে যেভাবে কুশল জিজ্ঞাসা করেছেন, মনে হবে অন্তরঙ্গ পরিচিত জনের সঙ্গে অনেক দিন পরে দেখা।
শেষে বলেছেন, আজ এরই মধ্যে বাড়ি ফিরছেন? তা কি বা করবেন, যেরকম বাজার পড়েছে চট করে কিছুই আর হয়ে ওঠে না। অনেকদিন ভেবেছি আপনার হাতখানা একবার দেখব, তা আপনার তো আর ওসবে বিশ্বাস টিশ্বাস নেই, তবু দেখাবেন না একবার? আপনার তো আর পয়সা লাগছে না। ধীরাপদ হাসি মুখেই মাথা নেড়েছিল। যাচ্ছেন? আচ্ছা যান। পুকুর ধারে শিকদার আর ভট্টাচ মশাইকে দেখলাম বসে গনুবাবুর সঙ্গে গল্প সল্প করছেন। অকারণে বোকার মতো একটু বেশি হেসেছিলেন পণ্ডিত। গনুদাকে বাড়ির কারো সঙ্গে বড় একটা মিশতে দেখে না কেউ, কখন থাকে না থাকে হদিস পাওয়াই ভার। সেই গনুদার সঙ্গে মজা পুকুরের ধারে বসে গল্প করছেন একাদশী শিকদার আর শকুনি ভট্টাচ। ভাবলে ভাবার মতো ছিল কিছু বই কি। পণ্ডিত সেদিন বোকার মতো হাসেনি, বোকার মতো সেই বরং ওই পণ্ডিতের দুরাশার কথা ভাবতে ভাবতে ঘরে ফিরেছিল। বড় আশা ভদ্রলোকের, শহরের জাকজমকের মধ্যে একখানা ঘর ভাড়া নিয়ে জাঁকিয়ে বসবেন, জ্যোতিষার নব হবেন, মস্ত সাইনবোর্ড ঝুলবে, 2-5 সাগরেদ থাকবে, রীতিমতো অফিস হবে, চকচকে ঝকঝকে 2-5টা গাড়িও এসে দাঁড়াবে দোরগোড়ায়। সবই হতো, অভাব শুধু মূলধনের। সম্বলের মধ্যে অনেকগুলো ছেলেপুলে আর রুগ্না স্ত্রী, হাড়িতে জল ফোটে, দোকানে চাল। তবু আশা পোষণ করেন রমণী পণ্ডিত। তার দোষ নেই, আশা আর বাসা ছোট করতে নেই। পণ্ডিতের সেই বোকা হাসির অর্থ ধীরাপদ পরে বুঝেছিল। এখানে দিনযাপনের একটানা ধারাটা আচমকা ধাক্কায় ওলটপালট হয়ে যাবার পরে, আর সেই সঙ্গে সকালে একাদশী শিকদারের খবরের কাগজ বন্ধ হতে দেখে একটার সঙ্গে আরেকটার যোগ অনুমান করা কঠিন হয়নি। অনেক কিছুই অনুমান করা সম্ভব হয়েছে তারপর। সেদিন দাঁড়িয়ে শুনলে রমণী পণ্ডিত হয়তো আরো খানিকটা আভাস দিতেন, কারণ এর আগে শকুনি ভট্টাচ আর একাদশী শিকদারের কর্তব্যবোধের ধকলটা তাঁর উপর দিয়েই গেছে। ছেলে মেয়ে নিয়ে ভদ্রলোক কোনা ঘরে পালিয়ে বেঁচেছেন। সচকিতে জানালার দিকে ঘাড় ফেরালো ধীরাপদ। কদমতলায় যাদের আশা করেছিল তারা নয়, তার জানালায় এসে দাঁড়িয়েছে সোনা বৌদি। মুখে চোখে সদ্য ঘুম ভাঙা জড়িমা, চুপচাপ দেখে যেতে এসেছিল বোধহয়। ধরা পড়ে অপ্রতিভ একটু, কিন্তু এত সকালে কম্বল মুড়ি দিয়ে শয্যায় ওভাবে বসে থাকতে দেখে অবাক আরো বেশি। এগিয়ে এসে এক হাতে জানলার গড়ার ধরে জিজ্ঞাসা করল, কার ধ্যান হচ্ছে? কম্বল ফেলে ধীরাপদ উঠে দাঁড়ালো, কিন্তু দরজার দিকে একবার আগেই সোনা বৌদি বাধা দিল আবার। থাক, দরজা খুলতে হবে না। এই 7 সকালেও ঘর থেকে বেরুতে আমাকে দেখলে ঘাটের কাশি একেবারে ঘাটে পাঠিয়ে ছাড়বে। হেসে চট করে ঘাড় ফিরিয়ে কদমতলার দিকটা দেখে নিল একবার, তারপর ঈষৎ কৌতুক ভরা দুচোখ ধীরাপদের মুখের উপর রাখল। শুধু কৌতুক ভরা নয়, প্রচ্ছন্ন সন্ধানীয়। গায়ে কম্বল না থাকায় শীত শীত করছে ধীরাপদর, কিন্তু সোনা বৌদির শীতের বালাই নেই। শাড়ির আঁচলটাও গায়ে জড়ায়নি, স্রস্ত শৈথিল্যে কাঁধের উপর পড়ে আছে। রাতের নিদ্রায় মাথার চুল কিছুটা অবিন্যস্ত। 3 ছেলেমেয়ের মা সোনা বৌদিকে রূপসী কেউ বলবে না। গায়ের রং ফর্সাও নয়, কালোও নয়, নাক মুখ চোখ সুন্দরও নয়, কুৎসিত নয়। স্বাস্থ্য খুব ভালো নয়, তেমন মন্দও নয়। তবু ওই ভারী সাধারণ মুখের মধ্যেও কিছু যেন আছে, যা নিজের অগোচরে ধীরাপদ অনেক সময় খুঁজে পেয়েছে। আজকের প্রথম উষায় জরাজীর্ণ সুলতান কুঠিরও একটা ভিন্ন রূপ দেখেছে। ধীরাপদর লোভ হলো এই সকালে সোনা বৌদির মুখটির দিকে ভালো করে তাকালেও সেই কিছুটা হয়তো চোখে পড়বে, কিন্তু সোনা বৌদি যেভাবে দেখছে ওর পক্ষে ফিরে সেইভাবে তাকে দেখা সম্ভব নয়। বিব্রত মুখে ধীরাপদ দাগ ধরা দেয়ালটার দিকে চেয়ে হাসল একটু। একেবারে রাত কাবার করে ফেরা হলো বুঝি? হালকা সুর, হালকা প্রশ্ন। মাঝের এই কটা দিন ছেটে ফেলতে পারলে একেবারে স্বাভাবিক। ঘাড় ফিরিয়েও ধীরাপদ মুখের দিকে তাকাতে পারল না ঠিকমতো, কারণ সোনা বৌদির দু চোখ তখনও ওর মুখের উপর বিশ্লেষণরত। নিরুত্তর দৃষ্টি তার কাঁধ ঘেঁষে কদমতলার খালি বেঞ্চিটার উপর গিয়ে পড়ল। ফলে সোনা বৌদি চকিতে আরও একবার ফিরে দেখে নিল সেখানে কেউ এসেছে কিনা। রাতটা কোথায় ছিলেন কাল? এই ঘরেই। এলেন কখন? মাঝরাতে? না, গোড়া রাতেই। ও মা, আমি তাহলে কি করছিলাম? জেগে ঘুমাচ্ছিলাম বোধহয়। বড় নিঃশ্বাস ফেলল একটা, তারপর আরেকবার আপাদমস্তক দেখে নিয়ে বলল, ঘণ্টাখানেক বাদে একবার ঘরে আসবেন, একটু কাজ আছে। সোনা বৌদি চলে যাবার পরও ধীরাপদ চুপচাপ দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। ভাবছে, মাঝের এই কটা দিন কি মিথ্যে? কিছুই ঘটেনি। মিথ্যে নয়, ঘটেছেও, কিন্তু যা ঘটেছে তার থেকেও ধীরাপদ আজ অবাক হলো আরো বেশি। ঘণ্টাখানেক বাদে ঘরে যেতে বলে গেল ওকে। ঠিক আদেশও নয়, অনুরোধও নয়, ওই রকম করেই বলতো আগে, কিন্তু আগের সঙ্গে তো এখন অনেক তফাৎ। আবার কি তাহলে আপোষ হবে একটা? ধীরাপদ আর তা চায় না। সোনা বৌদির সব মানায়, আপোষ মানায় না। জানলা দিয়ে বাইরের দিকে চোখ যেতে হার ভাবা হলো না।
হুকো আর তামাকের ঠোঙা হাতে শিকদার মশাই আর গঙ্গা জলের বাটি হাতে শকুনি ভট্টাচার্য একসঙ্গেই এসে কদমতলার বেঞ্চিতে বসলেন। আর কাগজ আসে না বলেই বোধহয় শিকদার মশাইয়ের আগে আসার তাড়া নেই। হাত বদলে বদলে প্রথমে চুপচাপ খানিকক্ষণ তামাক টানলেন তারা। তারপর একটা দুটো কথা। কি কথা ধীরাপদ এখান থেকে জানবে কি করে? কিন্তু কথার সঙ্গে সঙ্গে ঘুরে বসে দুজনই তারা বাড়িটার দিকে তাকালেন। প্রথমে গনুদার ঘরের দিকে, তারপর এদিকে। জানালার এধারে তাকে দেখেই তাড়াতাড়ি ফিরে এসে বসলেন আবার। কিন্তু মুখ দেখে তাদের খুব রুষ্ট মনে হল না ধীরাপদর, বরং তুষ্ট যেন কিছুটা। একটা দুষ্ট বুদ্ধি জাগল হঠাৎ। ওই বেঞ্চিতে গিয়ে বসলে কি হয়? সম্পত্তি তো নয় কারো। বসুক না বসুক, ধীরাপদ ঘরের বন্ধ দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে লাল সাইকেল হাঁকিয়ে কাগজওয়ালার আবির্ভাব। একাদশী শিকদারের হুঁকো টানা বন্ধ হল। কাগজওয়ালা কাগজ ফেলে দিয়ে প্রস্থান করল। সতৃষ্ণ নেত্রে ঘরের দিকে চেয়ে রইলেন তিনি। তার হাত থেকে হুঁকো টেনে নিলেন শকুনি ভট্টাচার্য। খেয়াল নেই পাশের ঘরের দোরগোড়ায় ধীরাপদ দাঁড়িয়ে আছে, তাও না।